হুম একটু কল্পনা করা যাক, বিশ্বের ইতিহাসের সবচেয়ে ধনী মানুষটি হ্যাঁ। তার সামনে বসে থাকা শূন্য পকেটের এক তরুণের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটির পরনে একেবারে সাধারণ পোশাক, চোখে মুখে টিকে থাকার একটা ভীষণ ক্লান্তি। মানে যাকে বলে জীবনের কাছে প্রায় হেরে যাওয়া একটা অবস্থা। একদম তাই। আর সেই বিলিয়নিয়ার মানুষটি ছেলেটিকে একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমি তোমাকে আগামী ২০ বছর ধরে একটা কাজের দায়িত্ব দেব। ২০ বছর, আচ্ছা। হ্যাঁ, ২০ বছর। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তিনি বললেন এর জন্য তোমাকে ১ পয়সাও বেতন দেব না। ওরে বাবা, ১ পয়সাও না? না, ১ পয়সাও না। কিন্তু তিনি সাথেও বললেন যে এই কাজটা তোমার আর পুরো পৃথিবীর মানুষের জীবন চিরকালের মতো বদলে দেবে। দারুণ একটা শুরু। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই গল্পটারই একদম গভীরে যাব। মানে আমাদের কাছে উৎস হিসেবে রয়েছে সর্বকালের অন্যতম সেরা বেস্টসেলার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। খুবই বিখ্যাত একটা বই। হ্যাঁ, এবং আমাদের কাছে আছে এই বইটির অনীশ দাস অপু অনুদিত বাংলা অনুবাদের প্রচ্ছদ আর লেখকের জীবনী অংশ। প্রচ্ছবেই একটা চমৎকার ট্যাগলাইন দেয়া আছে, উন্নত চিন্তায় অর্থবিত্ত ও সফলতা অর্জন। কথাটা শুনতে কিন্তু খুব সাধারণ মনে হয়, তাই না? ঠিক, একদম সাধারণ। কিন্তু আমাদের আজকের মিশন হলো খুব সহজ কথায় এই অত্যন্ত সাধারণ অথচ জাদুকরী মানুষের গল্পটি বোঝা। মানে মানুষের সাফল্যের পেছনের মূল সূত্রটি আসলে কি সেটা আবিষ্কার করা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে খুলে বলা যাক। হ্যাঁ, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, আমরা যখন কোনো বইয়ের প্রচ্ছদে অর্থবিত্ত বা সফলতা শব্দগুলো দেখি, তখন আমাদের কি মনে হয়? তখন অবচেতনভাবেই মনে হতে পারে যে এটি হয়তো শুধু টাকা আয় করার কোনো একটা সহজ ম্যানুয়াল বা গাইড বুক, মানে রাতারাতি বড়লোক হওয়ার উপায় আর কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ তো এটাই ভাবে। কিন্তু আমরা যদি এই কাজটির একটু গভীরে তাকাই, তাহলে দেখব যে এটি মোটেও শুধু টাকা জমানোর কৌশল নয়। তাহলে এটা আসলে কি? এটি আসলে মানুষের মনস্তত্ত্ব, মানে মানুষের ভেতরের অসীম ক্ষমতা এবং মানুষের নিজের ওপর বিশ্বাসের এক অসাধারণ মানবিক গল্প। আচ্ছা। এই আলোচনার প্রেক্ষাপট জানাটা ভীষণ জরুরি, কারণ একজন মানুষের নিজের মনের উপর নিয়ন্ত্রণ কিভাবে তার পুরো পৃথিবীর বাস্তবতাকে বদলে দিতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই বইটি এবং স্বয়ং এর লেখকের জীবন। আর ঠিক এই কারণে, মানে সেই বিলিয়নিয়ারের অফিসে আসলে কি ঘটেছিল তা জানার আগে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। একদম ঠিক, শুরুর গল্পটা জানা দরকার। আমাদের বুঝতে হবে খাদের একদম নিচ থেকে কিভাবে একজন মানুষের যাত্রা শুরু হয়। মানে উৎস থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়ন হিলের শুরুটা কিন্তু কোনো রাজপ্রাসাদে হয়নি। না, মোটেও না। তিনি দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ার পাউন্ড নামের একটি জায়গায় জন্মগ্রহণ করেন। একটু চিন্তা করে দেখুন, পরিবারটি ছিল অতি দরিদ্র। শুধু গরিব নয়, মানে চরম দারিদ্র্য যাকে বলে। হ্যাঁ, হয়তো শীতের রাতে গায়ে দেওয়ার মতো ভালো একটা কম্বলও ছিল না। আর তার চেয়েও বড় মানসিক ধাক্কা হলো শৈশবেই তিনি তার মাকে হারান। এটা তো যে কোনো শিশুর জন্যই একটা বিশাল শূন্যতা। ভীষণ কষ্টের ব্যাপার। অভাব এতটাই তীব্র ছিল যে কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এরপর খুব অল্প বয়সে নিজের টিকে থাকার লড়াইয়ের অংশ হিসেবে স্থানীয় একটি পত্রিকায় কাজ শুরু করেন। মাউন্টেন রিপোর্টার হিসেবে। ঠিক, একজন সাধারণ মানুষ যে হয়তো মাসের শেষে গিয়ে সামান্য কিছু টাকার অভাবে নিজের পড়াশোনার খরচ চালাতে পারে না, অতি প্রয়োজনীয় বিলগুলো হয়তো মেটাতে পারে না। হ্যাঁ, তার জীবন তো একটা রীতিমতো যুদ্ধ। এখন আমার মনে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে তা হলো, শূন্য পকেট আর মাকে হারানোর মতো এত বড় একটা মানসিক কষ্ট নিয়ে একজন মানুষ কিভাবে এত বড় স্বপ্ন দেখার সাহস করতে পারে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। মানে অভাবের তো একটা নিজস্ব ওজন আছে, তাই না? যা মানুষকে একদম মাটিতে দাবিয়ে রাখে। সেখান থেকে মাথা তুলে দাঁড়ানো তো কোনো জাদুর মতো মনে হয়। আসলে অভাব কিভাবে মানুষের ভেতরে কাজ করে তার একটা খুব গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অভাবকে একটা দুর্বলতা বা বাধা হিসেবে দেখি। হ্যাঁ, সচরাচর তো সেটাই দেখা হয়। শৈশবে মাকে হারানো যে কোনো শিশুর ভেতরে একটা বিশাল শূন্যতা তৈরি করে। তার ওপর যদি থাকে এই চরম দারিদ্র্যের কষ্ট, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা যে কেউ বুঝতে পারবে। একদমই তাই। টিকে থাকাই তো তখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। মানুষের জীবনের এই প্রাথমিক আঘাতগুলো সাধারণত দুভাবে কাজ করে। হয় এটি মানুষকে পুরোপুরি ভেঙে ফেলে, মানে সে ভাগ্যের কাছে একেবারে আত্মসমর্পণ করে। হ্যাঁ, হাল ছেড়ে দেয়। আর নয়তো এটি মানুষের ভেতরে এমন এক অদম্য জেদ আর সফল হওয়ার ক্ষুধা তৈরি করে
যা তাকে যে কোনো বাধা পার হতে সাহায্য করে। যখন হারানোর মতো আর কিছুই থাকে না, তখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ তো খোলা থাকে না। ঠিক ধরেছেন। শুরুটা খারাপ হলেও যে শেষটা খারাপ হবে না, নেপোলিয়ন হিলের জীবনটার অন্যতম বড় প্রমাণ। মানে অভাবটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, পরিস্থিতি মানুষকে হয়তো সাময়িকভাবে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভেতরের ক্ষুধাটা যদি বেঁচে থাকে, তাহলে সেই অভাবই একদিন সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। দারুণ বলেছেন কথাটা। সেই চরম অভাব আর প্রতিকূল পরিস্থিতি থেকেই তো গল্পটা একটা নতুন মোড় নেয়। একজন সাধারণ গরিব সাংবাদিকের জীবন কিভাবে হঠাৎ করে পুরোপুরি বদলে গেল, সেটা জানলে যে কেউই অবাক হবেন। আর এখানেই আসে সেই জাদুকরী মোড়। সালটা ছিল 1908। হ্যাঁ, 1908 সাল। একজন সাধারণ সাংবাদিক থেকে তিনি এমন এক জগতে প্রবেশ করেন যা তখন সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। একদম অন্য একটা জগৎ। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী 1908 সালে হিল বিখ্যাত এবং সফল মানুষদের সাক্ষাৎকার নিতে শুরু করেন, আর এই কাজের অংশ হিসেবেই তিনি সাক্ষাৎকার নেন শেষ সময়ের বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং বিখ্যাত শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির। এই সেই মুহূর্ত যার কথা আলোচনার শুরুতে বলছিলাম আমরা। চিন্তা করা যায়, একজন তরুণ রিপোর্টার বসে আছেন বিশ্বের অন্যতম ধনী মানুষের সামনে। কার্নেগি হিলকে বোঝান যে সাফল্যের ফর্মুলাটি আসলে খুবই সহজ সরল। আর শুধু তাই নয়, কার্নেগি হিলকে একটা বিশাল চ্যালেঞ্জও ছুড়ে দেন। ঠিক, তিনি বলেন হিলকে অন্তত 500 জন সফল মানুষের সাক্ষাৎকার নিতে হবে, যাদের অনেকেই কোটিপতি, এবং তাদের সাফল্যের আসল রহস্য জেনে তা সাধারণ মানুষের জন্য প্রকাশ করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমারও এখানে একটা বড় খটকা লাগছে। তাহলে আসল বিষয়টা কি দাঁড়ালো? বিশ্বের এত বড় একজন ধনী ব্যক্তি, যার কথায় সে সময়ের বড় বড় মন্ত্রী বা বিজ্ঞানীরাও উঠবস করতেন, তিনি কেন নিজের এত বড় একটা স্বপ্নের কাজের জন্য একজন গরিব সাধারণ কলেজ থেকে ঝরে পড়া রিপোর্টারকে বেছে নিলেন? এটা সত্যি একটা অবাক করা বিষয়। কার্নেগি তো চাইলেই সে সময় সবচেয়ে বড় কোনো অধ্যাপক বা বিখ্যাত লেখককে এই কাজের দায়িত্ব দিতে পারতেন, তাই না? কোটি টাকা খরচ করা তো তার জন্য কোনো ব্যাপারই ছিল না। যদি আমরা বিষয়টাকে একটি বড় ক্যানভাসে দেখি, তাহলে এর পেছনের কারণটা খুব স্পষ্ট হয়ে উঠবে। আচ্ছা, কিভাবে? দেখুন, অ্যান্ড্রু কার্নেগি নিজে খুব গরিব অবস্থা থেকে উঠে এসেছিলেন, তাই তিনি অভাবের ভাষাটা খুব ভালো বুঝতেন। ও আচ্ছা, মানে তিনি নিজের অতীতকে মেলাতে পারছিলেন। একদম। তিনি খুব ভালো করেই জানতেন যে এই কাজটি করার জন্য এমন কাউকে দরকার যার আরামদায়ক জীবন কাটানোর কোনো অভ্যাস নেই। যার ভেতরে আরামের কোনো জায়গা নেই। হ্যাঁ, একজন নামকরা অধ্যাপক হয়তো বিষয়টাকে শুধু পুঁথিগত বিদ্যার দৃষ্টিকোণ থেকে দেখতেন, বসে বসে হয়তো তাত্ত্বিক আলোচনা করতেন। মানে ব্যাপারটা খুব বোরিং হয়ে যেত আর কি। ঠিক, কিন্তু কার্নেগির দরকার ছিল এমন একজন ক্ষুধার্ত মানুষ যার ভেতরে অভাবের যন্ত্রণা আছে, যার শেখার তীব্র ক্ষুধা আছে, এবং সবচেয়ে বড় কথা, যে এই ফর্মুলাটির মূল্য সবচেয়ে বেশি বুঝবে। মানে হিল এমন একজন ছিলেন যার হারানোর কিছু ছিল না, কিন্তু পাওয়ার ছিল পুরো পৃথিবী। হিলের ভেতরে সেই শূন্যতা আর নাছোড়বান্দা মনোভাবটাই ছিল কার্নেগির চোখে তার সবচেয়ে বড় যোগ্যতা। থ্রিলার সিনেমার গল্প। একদম সিনেম্যাটিক একটা ব্যাপার। আমাদের উৎস বলছে হিল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং টানা অনেক বছর ধরে সে সময় সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী মানুষদের সাক্ষাৎকার নেন। এই তালিকার নামগুলো শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। কাদের কাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি? যেমন ধরুন, টমাস আলভা এডিসন, আলেকজান্ডার গ্রাহাম বেল, হেনরি ফোর্ড, জন ডি রকফেলার, থিওডোর রুজভেল্ট সহ আরও অনেকে। একটু ভেবে দেখুন তো। বাপরে, এরা তো সবাই নিজ নিজ জায়গার কিংবদন্তি। হ্যাঁ, এডিসন বা হেনরি ফোর্ডের মতো মানুষদের সাথে মুখোমুখি বসে চা খাওয়া, তাদের জীবনের গল্প শোনা আর তাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তা বিশ্লেষণ করা, এটা তো বিশাল একটা ব্যাপার। এটি যেন পৃথিবীর সব সফল মানুষের মস্তিষ্কের একটি মাস্টার কি বা চাবি পেয়ে যাওয়ার মতো ব্যাপার। আর এই কাজের ফসল হিসেবেই 1928 সালে প্রকাশিত হয় দ্য ল অফ সাকসেস, এবং পরবর্তীতে তার সবচেয়ে বিখ্যাত বই সিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই যে আপনি মাস্টার কি শব্দটা ব্যবহার করলেন, এটা কিন্তু খুব মানানসই, তাই নাকি? হ্যাঁ, এতগুলো সফল মানুষের জীবন বিশ্লেষণ করে হিল যা আবিষ্কার করেছিলেন তা কোনো জাদুকরী মন্ত্র ছিল না। এই গবেষণার মূল বিষয়টা ছিল ব্যক্তিগত সাফল্যের ক্ষেত্রে বিশ্বাসের শক্তির ভূমিকা। মানে পাওয়ার অফ পার্সোনাল বিলিফ। একদম তাই। একটু থামুন।
এই জায়গাটাতে আমার একটা বড় আপত্তি আছে। আচ্ছা বলুন। শুধু বিশ্বাস করলেই কি কেউ জীবনে অনেক বড় কিছু করে ফেলতে পারে? এটা তো শুনতে রীতিমতো রূপকথার গল্পের মতো লাগছে, বা কোনো জালিয়াতির মতো। মানে অবাস্তব মনে হচ্ছে। হ্যাঁ তো, বাস্তবে কি শুধু চোখ বন্ধ করে পজিটিভ চিন্তা করলেই ঘরের বিল মেটানো সম্ভব? হিল কি এই 500 জন মানুষের কাছ থেকে সত্যিই শুধু এই একটা শব্দই পেয়েছিলেন? আপনার এই সন্দেহটা আসা খুব স্বাভাবিক। আর ঠিক এই জায়গাতেই অনেক মানুষ বিষয়টা আসলে ভুল বোঝেন। ভুল বোঝেন মানে? হিল কিন্তু কোথাও বলেননি যে ঘরে বসে শুধু বড় বড় চিন্তা করলেই আকাশ থেকে টাকার বস্তা পড়বে। এখানে বিশ্বাস বলতে শুধু দিবা স্বপ্ন দেখাকে বোঝানো হয়নি। তাহলে কি বোঝানো হয়েছে? এর একটা খুব পরিষ্কার মনস্তাত্ত্বিক মেকানিজম বা বিজ্ঞান আছে। ব্যাপারটা অনেকটা জিপিএস বা ম্যাপের মতো। জিপিএস? আচ্ছা, কিভাবে? মনকে যদি আমরা গন্তব্যটা পরিষ্কারভাবে বিশ্বাস করাতে পারি, তখন মন নিজে থেকেই সেই গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে বের করে। ইন্টারেস্টিং। যখন একজন মানুষের নিজের স্বপ্নের উপর শতভাগ বিশ্বাস থাকে, তখন তার মস্তিষ্ক চারপাশের সুযোগগুলোকে নতুনভাবে দেখতে শুরু করে, যা হয়তো আগে তার চোখেই পড়তো না। ও আচ্ছা। তার মানে এই বিশ্বাসটা মানুষকে বসে থাকতে দেয় না, বরং কাজ করতে বাধ্য করে। এটা একটা চালিকা শক্তি। ওর ভেতরে হিল এই জিনিসটাই দেখেছিলেন। মানে কাজের প্রতি সেই জেদটা। হ্যাঁ, তারা চরম হতাশা বা ব্যর্থতার মুহূর্ত থামতেন না, কারণ তাদের নিজেদের উপর বিশ্বাসটা এতটাই জোরালো ছিল যে সেটা তাদের বারবার কাজ করতে বাধ্য করত। অ্যাডিসনের কথা ভাবলেই তো বোঝা যায়। ঠিক, অ্যাডিসন যখন হাজারবার বৈদ্যুতিক বাতি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তখন তার ভেতরের ওই বিশ্বাসটাই তাকে পরের বার চেষ্টা করার শক্তি জুগিয়েছে। কার্নেগি হিলকে যেন মানুষের মনের সেই জিপিএস সেট করার কোডিংটাই শিখিয়েছিলেন। বুঝতে পেরেছি। মানে উন্নত চিন্তা হলো সেই বীজ যা থেকে আসলে কাজের গাছটা জন্ম নেয়। একদম সঠিক উপমা দিয়েছেন। আচ্ছা, একটা কথা ভাবছি, যারা এই মুহূর্তে আমাদের আলোচনা শুনছেন তাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে। 1908 সালের ইন্টারনেটবিহীন দুনিয়ার কোনো ফর্মুলা আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আদৌ কাজ করবে কি? এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। হ্যাঁ, মানে এত পুরনো একটা বই বা সূত্র আজকের দিনে আমাদের জন্য কতটা কার্যকারী? আমরা তো প্রায়ই ভাবি যে 100 বছর আগের দুনিয়া আর আজকের দুনিয়ার মধ্যে রাত দিনের তফাত। দেখুন, প্রযুক্তি বদলেছে ঠিকই, চারপাশের জগৎ অনেক ফাস্ট হয়েছে, কিন্তু মানুষের মনের মূল গঠন বা মনস্তত্ত্ব তো আর বদলায়নি, তাই না? তা তো বটেই। মানুষের ভয়, আশা, হতাশা এবং স্বপ্ন দেখার ধরন 100 বছর আগে যেমন ছিল, আজও ঠিক তেমনই আছে। তথ্যের দিকে লক্ষ্য করলে আমরা দেখব যে নেপোলিয়ান হিলের এই সূত্র এতটাই শক্তিশালী ছিল যে তিনি প্রেসিডেন্টের সাথে কাজ করেছিলেন। হ্যাঁ, তিনি 1933 থেকে 1936 সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। চিন্তা করে দেখুন, সময়টা ছিল গ্রেট ডিপ্রেশন বা চরম অর্থনৈতিক মন্দার সময়। একদম। তখন পুরো আমেরিকা একটা ভয়াবহ অভাব আর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময়ে একজন সাধারণ মাউন্টেন রিপোর্টার থেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হয়ে পুরো জাতিকে আশার আলো দেখানো, এটি নিজেই তো তার ফর্মুলার সবচেয়ে বড় প্রমাণ। সত্যি, এটা ভাবলেই অবাক লাগে। আর আজকের দিনের প্রাসঙ্গিকতার কথা যদি বলি, বর্তমানের সাফল্যের দর্শনের শিক্ষকরা বা আধুনিক মোটিভেশনাল স্পিকাররা আজও হেলের শেখানো এই গবেষণামূলক ফর্মুলাগুলোই ব্যবহার করেন। তারা তাদের ছাত্রদের ব্যক্তিগত উন্নয়নের জন্য এগুলোই শেখান। এর মূল ভিত্তিটি আজও অপরিবর্তিত রয়ে গেছে। আমি এই মানুষটার কর্মস্পৃহা আর জীবনী শক্তি দেখে সবচেয়ে বেশি অবাক হচ্ছি। আমরা সাধারণত একটা নির্দিষ্ট বয়সের পর ভাবি, অনেক তো হলো, এবার একটু বিশ্রাম নেওয়া যাক, একটু শান্তিতে থাকি। হ্যাঁ, এটাই তো সাধারণ মানুষের চিন্তাধারা। কিন্তু উৎস থেকে আমরা জানতে পারি যে হিল তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। মানে 87 বছর বয়সেও তিনি কাজ থামাননি। অবিশ্বাস্য একটা ব্যাপার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউ ক্যান ওয়ার্ক ইয়োর ওন মিরাকলস নামের একটি বইয়ের কাজ করছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া একজন মানুষের এই যে অদম্য স্পৃহা, এটা আমাদের মতো সাধারণ মানুষকে ভীষণভাবে নাড়া দেয়। একদম। মানে মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, অন্যকে পথ দেখানোর জন্য পুরো জীবনটা কিভাবে উৎসর্গ করতে পারে, এটা তার একটা খুব বড় উদাহরণ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কি প্রশ্ন? হিল তো তার পুরো জীবন ব্যয় করে আমাদের হাতে সাফল্যের এই মনস্তাত্ত্বিক সূত্রগুলো তুলে দিয়ে গেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে অলৌকিক কিছু ঘটার জন্য বাইরের কোনো জাদুর প্রয়োজন নেই,
মানুষের নিজের মনের ভেতরে সেই শক্তি লুকানো আছে। কিন্তু আমরা কি আমাদের প্রতিদিনের জীবনে এই সূত্রগুলো সত্যিই প্রয়োগ করছি? জ্ঞান থাকা বা জানাটাই কিন্তু শেষ কথা নয়। মানে শুধু বই পড়ে রেখে দিলেই হবে না। ঠিক, জ্ঞান শুধু মস্তিষ্কে জমিয়ে রাখলেই হয় না, তাকে বাস্তবে কাজে লাগাতে হয়। নিজের ভেতরের সেই বিশ্বাসটাকে কি আমরা কাজের মাধ্যমে প্রকাশ করছি, নাকি শুধু পরিস্থিতির দোহাই দিয়ে বসে আছি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা আজকের এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যা যা জানলাম তা যদি খুব সহজে একটু গুছিয়ে বলা যায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? হ্যাঁ, চলুন পুরো বিষয়টা একটু সংক্ষেপে ফিরে দেখি, যাতে বুঝতে সবার সুবিধা হয়। পুরো আলোচনার সারমর্ম হল নেপোলিয়ন হিল নামের একজন অত্যন্ত গরিব ও সাধারণ ছেলে টাকার অভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, একদম শূন্য থেকে শুরু। কিন্তু নিজের ভাগ্যের কাছে হার না মেনে তিনি বিশ্বের সবচেয়ে সফল 500 জন মানুষের সাথে কথা বলেন। আর এই দীর্ঘ গবেষণার পর তিনি আবিষ্কার করেন যে সাফল্যের কোনো কঠিন জাদু বা বাইরের কোনো গোপন সূত্র নেই। সবচেয়ে বড় জাদুর নাম হলো বিশ্বাস এবং উন্নত চিন্তা। নিজের ওপর প্রবল বিশ্বাস রাখলে এবং সেই অনুযায়ী কাজ করলে যে কোনো সাধারণ মানুষই অসাধারণ সাফল্য পেতে পারে। জীবনভর কাজ করে 87 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধু মানুষকেই সহজ কথাটি শিখিয়ে গেছেন। সত্যি, এই গভীর আলোচনা থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যে মানুষের মন যা গভীরভাবে বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে। সাফল্যের শুরুটা সবসময় মানুষের নিজের ভেতরে, নিজের চিন্তাতেই হয়। একদম তাই। মানুষের মনের শক্তির কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যতক্ষণ না সে নিজেই নিজের জন্য একটা সীমারেখা বা গণ্ডি তৈরি করে নিচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। ঠিক, মনের জিপিএস যদি ঠিক থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। এই কথার রেশ ধরেই আজকের মতো আমরা বিদায় নেব। তবে যাওয়ার আগে একটা নতুন ভাবনার জায়গা রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, যদি 100 বছর আগেই এতজন জ্ঞানী ও সফল মানুষ প্রমাণ করে দিয়ে থাকেন যে সাফল্য আসলে সম্পূর্ণভাবে মানুষের নিজের চিন্তার ওপর নির্ভরশীল, তাহলে প্রশ্নটা হলো, তাহলে আজও কেন চারপাশের এত মানুষ এত বেশি হতাশায় ভোগে? হয়তো আমাদের জীবনে সফল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা আমাদের আর্থিক অভাব বা চারপাশের প্রতিকূল পরিস্থিতি নয়, বরং আমাদের নিজেদের মনটাই সেই সবচেয়ে বড় বাধা। একদম ভাবার মতো একটা কথা। নিজেদের মনের কোন সেই নেতিবাচক চিন্তাটি আজ আমাদের আষ্টে পৃষ্ঠে আটকে রাখছে, যা থেকে আমাদের এখনই বেরিয়ে আসা প্রয়োজন? এই প্রশ্নটি রইল সবার নিজের কাছে, নিজেদের মনকে একটু জিজ্ঞেস করার জন্য। কথা হবে অন্য কোনো দিন, নতুন কোনো বিষয় নিয়ে।